একজন জুলাই যোদ্ধা বলতেছেন যে 15ই আগস্টে জুতার মালা নিয়ে আমি বঙ্গবন্ধুর কবরে যাব। আমার প্রশ্ন হলো ওনার একটা শব্দ নিয়ে, এটা হলো জুলাই যোদ্ধা। এই জুলাই যুদ্ধ জিনিসটা কি বুঝেন? মুক্তিযোদ্ধা কি, মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির সময়ে একটা জরিপ হয়েছিল, তারা 85,000 মুক্তিযোদ্ধা পেয়েছে, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এটা ঘোষণা দেয় নাই, কারণ তিনি পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে ফেরত হয়েছে, তাকে বলবে যে রাজাকার, পারে নাই। আপনি বলেন তা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আছে, প্রকৃত ইতিহাস? আপনি বলেন মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কতজন মারা গেছে, কোনো কিছুর তথ্য, যুক্তিসঙ্গত তথ্য আছে? নাই। এখন জুলাই যোদ্ধা যারা বলা হচ্ছে, জুলাই যোদ্ধা ধরেন আপনি, আমি, কামাল ভাই, আমরা 5 আগস্ট পর্যন্ত টেলিভিশনে কথা বলছি না, বলছি, অভ্যুত্থানের পক্ষে কথা বলছি না, এটা এক ধরনের যুদ্ধ না? তাহলে তো আমি তো আমার বাসা যেখানে স্ট্র্যাটেজিক জায়গায়, আমার কাছে তো রাজনীতিবিদরা ইনফরমেশন নিছে, খবর টেলিফোনের পর টেলিফোন আসছে, আমার ওয়াইফ পর্যন্ত জানালা দিয়ে কাপড় ভিজায় দিছে। তো যুদ্ধটা কে ছিল না? বলেন আপনি। এই জন্য আমি বলছি যে এই যে এখন যেটা আপনি বলছেন যে জুলাই যোদ্ধা, আপনাকেও বলতে শুনতো, এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হেতে এসে জুলাই যুদ্ধ হিসেবে নিচ্ছে, অনুদান নিচ্ছে, বেনিফিট নিচ্ছে। তো এইভাবে তো এটা মুক্তিযুদ্ধের মতো, যেমন 85,000 মুক্তিযোদ্ধা এখন 2.25 লাখ নিবন্ধন পেয়ে ভাতা নেয়, ওইভাবে জুলাই যুদ্ধও হবে। সুতরাং আমার কথা হচ্ছে, আপনি স্বাধীনতা যুদ্ধ করেছেন দেশের জন্যে, জাতির মুক্তির জন্যে, আবার অভ্যুত্থানেও তো যারা অংশগ্রহণ করছেন তারা জাতিকে মুক্ত রাখার জন্য, এখানে বেনিফিট নেবেন কেন? বেনিফিট দেওয়া হবে। আপনি লক্ষ্য করবেন 15 আগস্টে যে ঘটনাটা 32 নম্বরের সামনে ঘটলো, এক ভদ্রলোক, তার নাম যেন কি AN আয়াস নাকি এই ধরনের একটা নাম, তো এই ভদ্রলোক সবাইকে পিটাচ্ছে। একটা ছেলে সিঙ্গারা বিক্রেতা, তাকে ধরে পিটাচ্ছে। এক ভদ্রলোক এসছে, ছেলে বলতেছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি তাকে শ্রদ্ধা জানাতে আসছি, তাকে ঝাড়ু পিটা করতেছে। তো এক পর্যায়ে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার পরিচয় কি, তার পরিচয় কি? তখন তার কি একটা সংগঠনের নাম বললো সে, এবং সে বললো আমি জুলাই যোদ্ধা, এবং তার সঙ্গে আরেকজন দাঁড়িয়েছিল, সেও বলতেছে আমি জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধা না কে? জুলাই যোদ্ধাটা কে? না নাকি এটা এমন যে আগে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করবে সেই জুলাই যোদ্ধা? অথবা এটা কি এমন যে আমি একটা মব করব এবং আমার যে মব করার যে আমার এখতিয়ার আছে, এটা মানে প্রকাশ করার জন্য আমাকে জুলাই যুদ্ধ হতে হবে? মব, আমি যেটা কামাল ভাই বলছে, আমি পুরোপুরি, যদি পাবলিক লেভেলে মব অ্যালাউ করেন, ইউনিট সরকারে যে 32 নম্বর ভাঙছে না, আপনার আপনার কি বুলডোজার হায়ার করে এনেছে, সিটি কর্পোরেশন বুলডোজার গেছে, উনি তো বলেন নাই, চুপচাপ ছিল, ভেঙে দিছে। আপনার ইয়েতে আদালতে, উচ্চ আদালতে মব ঢুকায় দিছে, প্রধান বিচারপতি সহ পালায় গেছে, তারা তো ইয়েতে ছিল, ক্যান্টনমেন্টে। তো এই জন্য আমি বলছি যে মব এটা একটা ফৌজদারি অপরাধ, এটাকে আপনার এটা গৃহযুদ্ধে পর্যন্ত টান নিতে পারে। কালকে আমরা দেখলাম, ভিডিওতে দেখলাম যে ওইখানে পুলিশের একজন উপকমিশনার, খুব সম্ভবত ওনার পোস্ট, মিস্টার সাদ্দাম তার নাম লেখা, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মব করতেছে, আপনি কিছু বলতেছেন না? সে বলতেছে আমরা সব দেখতেছি, তা আর কিছু না, আমরা দেখতেছি বলতেছি, আসে যাচ্ছে। আবার কয়েকদিন আগে একটা ঘটনা, আমাদের পর্যটন বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দুজনেই একটা অনুষ্ঠানে ছিলেন, সেখানে তারা ঘোষণা করলেন যে যারা জুলাই যোদ্ধা তাদের জন্য বিমানে 50% ভাড়া মওকুফ করা হবে, এবং তারা যদি পর্যটনের কোনো হোটেলে থাকে তাহলে সেখানে 36% সে কমিশন পাবে। তার মানে এই কথাগুলি বলার মাধ্যমে ওনারা তো সবাইকে নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার জন্য উৎসাহিত করলেন। একদিন ওনারা বলবে আমরা যেহেতু পর্যটনের মন্ত্রী ছিলাম, সুতরাং আমরা ওই বেনিফিট পাবো, বলবে। আমার কথা হলো, জুলাই যোদ্ধা যদি বেনিফিট দেনও, এটার তালিকা কোথায়? তালিকা কোথায়? ভুয়া ঢুকাই দিলে তো হবে না। আমি তো বললাম আমরা 3 জন তো টকশো করছি, আমরা তো দাবি করতে পারি, কিন্তু তা করবো কেন? আমার দায়িত্ব আমি পালন করছি দেশ জাতির জন্য। 17 বছর দেশে ইলেকশন হয় নাই, গণতন্ত্র ছিল না, আয়নাঘর, গুম, খুন ইত্যাদি হয়েছে, তার বিরুদ্ধে আমি আন্দোলন করছি। আমি দেশের মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য।
মারা তার শিশু কোলে নিয়ে রাস্তায় নামছে, কারণ তার ছেলেকে গুলি করে মারছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি এটা আমার জাতির জন্য দায়িত্ব। এদেশের আলো বাতাসে বড় হয়েছি, এদেশের মাটি মানুষে ধরেন ভাত মাছ খাইছি, আমার দায়িত্ব। এখানে বেনিফিট দিতে হবে কেন? আর দিতে যদি আপনার পরিকল্পনা থাকেও, আপনার কোথায়, তালিকা কোথায়? কি হলে জুলাই যুদ্ধ? হ্যাঁ, কি হলে জুলাই যুদ্ধ, এটা বর্ণনা লাগবে। যেমন ধরেন এখন মুক্তিযুদ্ধ বলছে, যারা সক্রিয়ভাবে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তারা মুক্তিযোদ্ধা, আর যারা ওই ধরেন গান গেয়ে স্বাধীন বেতার, কিন্তু এরা হলো সহযোগী যোদ্ধা। ব্যাখ্যা দিছে এখন। আগে এত 55 বছর পরে এই ব্যাখ্যা দিলে তো চলবে না। আচ্ছা মাহবুব ভাই, আপনাকে জিজ্ঞেস করি, জুলাই যুদ্ধ কাকে বলে? একটু বলতেছি, ওইটা আমি আগেরটা শেষ করিনি। মানে আমার যে এই যে ক্যানভাসটা আমি দেখাতে চাচ্ছিলাম যে কি চলতেছে দেশে, দুইটা ভাইটাল পয়েন্ট আমি বলতে পারি নাই। সেটা হচ্ছে যে দুজন এমপি কিন্তু মবের শিকার হয়েছে। আচ্ছা, মাদক বাহিনীর সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। ঠিক আছে, অবস্থাটা চিন্তা করেন। এই যে মব হচ্ছে না, এটা কেন হচ্ছে জানেন? কি কারণে হচ্ছে? মূল কারণটা কি? যারা পলিটিক্যাল ক্রাইম করে তারা দেখে যে পলিটিক্যাল ক্লাইমেটটা কীরকম, আবহাওয়াটা কীরকম, এবং সরকার এই যে আবহাওয়াটা, সেই সরকারের অ্যাটিটিউডটা কী আবহাওয়ার ব্যাপারে। যেমন ধরেন আমেরিকাতে এখন যে রেসিস্ট যে সমস্ত সংকট, মানে এই ঘটনা ঘটতেছে, কেন করতেছে? যারা রেসিস্ট তারা দেখতেছে যে ট্রাম্প মাইন্ড করবে না, কারণ ট্রাম্প নিজে একজন রেসিস্ট। তো ফলে তারা মানে এই যে ব্ল্যাকদের উপরে যদি হোয়াইটদের কোনো ইয়ে হয় ইত্যাদি, এটা বুঝতে হবে যে সেই হোয়াইট মনে করতেছে যে এটা করলে ট্রাম্প মাইন্ড করবে না। তো যারা মব করতেছে, যারা এই যে এসব করতেছে, তারা দেখতেছে যে পলিটিক্যাল ক্লাইমেটটা এরকম যে সরকার কিছু মনে করবে না, ফলে তারা উৎসাহিত হচ্ছে। যেসব জায়গায় মব হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি জানে না যে কারা কারা করতেছে? নিশ্চয়ই জানে। তাদেরকে আইনের আওতায় কি আনা হচ্ছে না। তার মানে আরেকজন মবিস্ট সে উৎসাহিত হচ্ছে, আর সে তো পার পেয়ে গেল। অর্থাৎ হোল গভর্নমেন্ট মেশিনারি মবের ব্যাপারে উদাসীন বা পরোক্ষভাবে এনকারেজ করতেছে। ঠিক আছে, ফলে এগুলি হচ্ছে। এবং মবের ব্যাপারে আমি শেষ কথাটা বলে দিই, সেটা হচ্ছে দেখেন, কেনেডি একবার বলছিলেন যে ম্যানকাইন্ড শুড পুট অ্যান এন্ড টু ওয়ার বিফোর ওয়ার উইল পুট অ্যান এন্ড টু ম্যানকাইন্ড। সেরকম আমি বলি যে উই মাস্ট পুট অ্যান এন্ড টু মবোক্রেসি বিফোর মবোক্রেসি পুটস অ্যান এন্ড টু আওয়ার লাইফ। আচ্ছা, আমি না একটু মানে সাইকোলজিটা বুঝতে যাচ্ছি। ধরেন আমরা তো এই যে সেই মবটাকে প্রথম দেখলাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। না, আগেও হয়েছে। না, আগে ওইটা হয়েছে, কিন্তু আমি প্রাতিষ্ঠানিক যে চেহারাটা, মানে গভর্নমেন্ট একজন প্রশ্রয় দেওয়া, এটা তো এই সময় প্রথম দেখলাম আমরা। তো ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো প্রয়োজন ছিল যে এর মাধ্যমেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, দেশটাকে শাসন করা। তো এখন গভর্নমেন্ট যে মবটাকে প্রশ্রয় দিচ্ছে বলে আমরা যে দৃশ্যমান, আপনার কি মনে হয় এর পেছনে গভর্নমেন্টের কোন সাইকোলজিটা কাজ করছে? একটা সাইকোলজি তো আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয় নাই, তাই না? আওয়ামী লীগ তো আছে দেশে, তাই না? এখন গভর্নমেন্টের, আমি তারেক রহমানের কথা বলবো না, অন্য যে মন্ত্রীদের কথাগুলো যেগুলো শুনি আমি, তাতে তো মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন যদি আপনার সরকারি বাহিনী করে, আইন শৃঙ্খলা বাহিনী করে, তাহলে তো এটা ইট লুকস ডিসগ্রেসফুল, এটা ইন্টারন্যাশনালি একটা কথা উঠবে। সুতরাং পাবলিককে শেষ করে দেই, মব আওয়ামী লীগকে শেষ করে দেই, এরকম একটা সাইকোলজি থাকতে পারে। আর মানে হয়েছে কি, এই গভর্নমেন্ট একটা পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছে, সন্তুষ্টিকরণের রাজনীতি। কাউকে তাকে কিন্তু অ্যানয়েড করতেছে না, কাউকে বিরক্ত করতেছে না, কিন্তু জামাতের বিরুদ্ধে শুধু মুখে কিছু বলতেছে। ঠিক আছে, এবং সরকার মনে করতে, আমি কোন একটা টকশোতে বলছিলাম, অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না, বরং গণতন্ত্রের সৌন্দর্য বাড়ে। অনেকগুলো অপশক্তি ক্রিয়াশীল আছে, কিন্তু গভর্নমেন্ট সেখানে কোনো ইয়ে করতেছে না, গভর্নমেন্ট ডাজন্ট টেক এনি হ্যান্ড ইনটু দ্য ম্যাটার, সেখানে হস্তক্ষেপ করতেছে না। কি কারণে? তার মানে কি, সরকার এই ভয়ে আছে যে আমি কোনো কোয়ার্টারকে যদি খেপাই তাইলে আন্দোলন হবে, আন্দোলন হলে
আমার ক্ষমতা বিপদাপন্ন হইতে পারে। তা না হইলে এত কিছু যে হচ্ছে, আপনি দেখেন এই যে আপনার রাজনীতির ভাষা চেঞ্জ হয়ে গেছে, আমাদের পলিটিক্যাল কালচার বলতে এখন আর কিছু নাই। একটা সময় ছিল আমরা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে লেখালেখি করছি, আমি পার্সোনালি লেখালেখি করছি রাজনৈতিক সংস্কৃতি, না? এখন রাজনৈতিক সংস্কৃতি বলতে কিছু নাই, এখন মানুষের সম্ভ্রম বলতে কিছু নাই। যে কোনো সময় আপনার সম্ভ্রম কেড়ে নিবে যে কেউ, একটা টোকাই আপনার সম্ভ্রম কেড়ে নিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই যে ডিজেনারেশন হইলো, এই যে অধঃপতনটা হইলো, হ্যাঁ, এবং এটা সরকার চেয়ে চেয়ে দেখতেছে এবং ওকে ফাইন, আমাদের প্রাইম মিনিস্টার একটা ডেমোক্রেটিক আউটলুক নিছেন, এটা হ্যাঁ এক ধরনের অতি গণতন্ত্র কিন্তু খারাপ। আপনি যেমন ধরেন আমি বলি না, আমি আপনি বলেন, অসুবিধা নাই, আমি আপনাকে এই ক্ষেত্রে শেষ প্রশ্নটা করি। আপনি যেটা বললেন যে অতি গণতন্ত্র খারাপ, আমি মানতে রাজি আছি, অতি গণতন্ত্র খারাপ। আপনার কি মনে হয় যে এই যে মব যেটা চলছে, এটা কি অতি গণতন্ত্রের কারণে চলছে নাকি একটা সুনির্দিষ্ট মতলবের কারণে চলছে? আমার কথা হচ্ছে যে সরকার প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এক ধরনের ভয় পাচ্ছে, ঠিক আছে? এইটা এনসিপি হোক, এইটা আপনার ইনকিলাব মঞ্চ হোক, এটা জুলাই যোদ্ধা হোক, সবাইকে কেন জানি একটু ভয় পাচ্ছে, সমীহ করে চলছে। আচ্ছা ঠিক আছে, এই ভয়টা নিয়ে আমরা আজিজ ভাই কাছে যাই। আপনিও কি মনে করেন সরকার ভয় পাচ্ছে, সরকার দুর্বল? সরকার হচ্ছে কি আপনার গোড়ায় যেতে হবে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে ইউনূস সরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র বসায় দিছে, প্রত্যেকটা জায়গায় মব চালায় দিছে, দেখেও না দেখার ভান করছে। এখন এই তরুণ সমাজ বিশেষ করে তারা মনে করে শক্তি প্রয়োগ, মব হচ্ছে একমাত্র উৎকৃষ্ট পদ্ধতি দাবি আদায়ের জন্য আর আমার কার্যকরিতা, আমার আকাঙ্ক্ষা পূরণের জন্য। এটাতে সরকার এখন যেহেতু আমি বললাম যে আগেই বললাম নানা সমস্যায় জর্জরিত, রাজনীতির সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি নাই, কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই। খেয়াল করে দেখেন আমার ডেমোক্রেটিক কালচারটা তো দেশে তৈরি হয় নাই, এমনকি আমরা জাতিটা পর্যন্ত গঠন করতে পারি নাই। জাতির ক্যারেক্টারটা কি হবে, চরিত্রটা কি হবে, কোনটা করা যায় কোনটা করা যায় না। আমরা তো ছোটবেলায় আদর্শ লিপি পড়েছি, সেখানে তো মানবীয়তার শিক্ষা দেওয়া হয়েছে। আগের দেশের লোক গরিব ছিল, 176 কোটি টাকার বাজেট ছিল প্রথম। দেশে তো মানুষের ভিতরে এত বৈষয়িক চিন্তা ছিল না, মানুষ তো টাকা কড়ির মালিক হতে পারে এই চিন্তা ছিল না, মানুষের ভিতরে এত যন্ত্রণা ছিল না, এত দুঃখ ছিল না। এখন দুঃখটা হচ্ছে সুযোগ, টাকা করি অর্থাৎ গাড়ি ঘোড়া, লেখাপড়া করেছে গাড়ি ঘোড়া চলে সে, এখন উল্টোটা হয়েছে, লেখাপড়া করেছে গাড়ি চাপার পরে সে, সেই জেনারেশন সেই সময় আসছে। এখন টাকা করা এবং এটা দখল করো, এটা নামাও, এরে উঠাও, এইটা একটা সংস্কৃতি। এই জন্য আমার বক্তব্য হচ্ছে এটা একটা প্রজ্ঞাপন জারি করা উচিত এইভাবে যে যেটা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, এ ধরনের কেউ যদি করে তাহলে এটা মব সন্ত্রাসী হিসেবে পরিচিত হবে এবং তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। আপনি করেন, বন্ধ হবে। দেখেন আমি একটা উদাহরণ দেই, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড সন্ত্রাস খুব ছিল, নারী পাইলেই অ্যাসিড মেরে দিত। পরে তিনি আইন করলেন, ক্যাপিটাল পানিশমেন্ট করলেন, আইন এনফোর্স করলেন। এখন কি আর অ্যাসিড মারা আছে? নাই, বিলীন হয়ে গেছে। আপনাকে আইন করতে হবে। দুর্নীতি ধরেন, এই যে ধরেন আপনার ট্রাফিক মোড়গুলোতে এআই বসায় দিছে, এখন দেখেন গাড়ি এত যদিও যানজট তারপরেও কিন্তু ক্রস করে না, অটো ফাইন হবে। কিউআর কোড চালু করছে। ধরেন দুর্নীতি দমন করতে হলে এটা হলো ক্যাশলেস সোসাইটি করতে হবে, টাকা কড়ির আদান প্রদান বন্ধ করতে হবে, এবং এই জায়গায় যাচ্ছে আমার ধারণা, কিন্তু ভেরি স্লো। কিন্তু আমি বলছি এই জন্য প্রায়োরিটি কোনটা আগে, জাতিকে বাঁচাইতে কোনটা আগে করতে হবে। যেমন জ্বালানি, সন্ত্রাস, হরকাতুল জেহাদ যদি আসে, আনসারুল্লাহ বাংলা টিমের যদি উত্থান ঘটে, এগুলো সক্রিয় থাকতে হবে না? শেখ হাসিনার সময় তো তৈরি করা হয়েছে আপনার এই যে মানে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়েছে, এক জায়গায় নিরীহ লোক গ্রেপ্তার করে মেরে ফেলছে, র্যাব এবং পুলিশ কম্পিটিশন। আমি এখানে একটা কথা বলি, যে মব নিয়ে যে আলোচনাটা হচ্ছে, কেউ মব করছে, পুলিশটাকে থামাচ্ছে না, যেটা আমরা কালকে দেখলাম। এখন পুলিশকে কি বলা হয়েছে যে তুমি থামিও না? আমার তো মনে হয় এভাবে বলা হয়নি, কিন্তু যে জিনিসটা করা হয়েছে সেটা হলো এমন একটা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে যে
যদি কেউ কাউ গায়ে হাত দিয়ে বলে যে এই লোকটা ফ্যাসিবাদের দোষর, অতএব তাকে গায়ে হাত দিতে পারবা তুমি। আবার ধরেন কালকে দেখলাম দুইটা নারী, দুই বোন, তারা বঙ্গবন্ধুর ওখানে তাকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে এসেছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। এখন আমি কাউকে ভালোবেসে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চাই, এটাতে আইনগত অপরাধটা কোথায়? না, আইনগত অপরাধ নেই, কিন্তু তাকে তো পুলিশ ধরে নিয়ে গেল। না, কিন্তু আমার এখানে বক্তব্য আছে যে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, নিষিদ্ধ আছে, আপনি এই সময়তে এত উত্তাল হন কেন? এই সময়টা একটু বিরতি দেন, একটু বিরতি দেন। অর্থাৎ আপনি সন্ত্রাস তো উৎপাদন করার ক্ষেত্র তৈরি করেন না, এটাও তো নাগরিক হিসেবে দুটোই করা উচিত। হ্যাঁ, আবার যদি মব কয় তাকে কেন আপনি ফৌজদারি অপরাধ করতে দিবেন, তাকে গ্রেফতার করবেন না? এখানে আর একটা লজিক আছে, লজিক আছে। দেখেন 5ই আগস্টের পরে 60% থানা লুট হয়েছে, অস্ত্র গেল কোথায়? উদ্ধার হয়েছে আজ পর্যন্ত। তারপরে পুলিশ ঝুলায় ঝুলায় পিটানো হয়েছে, আগুন দিয়ে মারা হয়েছে, পুলিশ তো এখনো টমার থেকে বেরোতে পারে নাই, কারণ এর ঘাড়ে হাতে দিলে এ আওয়ামী লীগের লোক পিটাইতেছে, সুতরাং আওয়ামী লীগের এখানে আসছে, তাকে ধরলে আমার আইনগত সমস্যা নাই। কিন্তু যে বলতেছে জুলাই যোদ্ধা, তারে যদি আমি ধরি তাহলে আমার পুলিশ ট্রান্সফার, আমার বান্দরবন সর্বোচ্চ খুব কম পানিশমেন্ট হলে এই টমাতে ভুগতেছে। সুতরাং আপনার সব জায়গায় হিসেব করতে, আপনার তো ওই যে পুলিশ হত্যা করছে সেখানে তো আপনি দায় মুক্তি দিয়ে দিয়েছেন, ওটার বিচার হবে না। তো বিচার হবে না, যার বিচার হবে না, যাকে খুন করছেন তার বিচার হবে না, আবার তাকে অ্যাকশনে থাকতে বলেন, কি করে সম্ভব? আপনি দায় মুক্তি দিলেন কেন? আমার কথা হলো অপরাধী যে খুন করবে তার তো কোনো কারণে দায় মুক্তি হওয়া উচিত না, তার বিচার হতে হবে। ফৌজদারি অপরাধ, ধরেন মানবতা বিরোধী অপরাধ, অনেকে বলে না জামাতের ক্ষমা চাইল না কেন? গণহত্যার ক্ষমা হয়? ইসলাম ধর্ম তো বলছে যার পরিবারের লোক খুনবতা হয়েছে যাকে তারা মাফ না করলে মাফ হবে না। আপনি কি করে বলেন? জামাত ইসলাম বলে না যে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা চাই, যদি কিন্তু দিয়া, আচ্ছা ধরেন মাফটা চাইল না, আচ্ছা মাফ দিলে ধরেন আমার ঘনিষ্ঠজন মারা গেছে মুক্তিযুদ্ধে, আমি মাফ না দিলে আল্লাহর কাছে মাফ পাবে? তো আপনি গণহত্যাকারীর মাপের প্রশ্ন আসেন কেন? রিকনসিলিয়েশনের প্রশ্ন তারেক রহমানও বলছে যে সবাইকে এক হওয়ার জন্য। একমাত্র সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, ডি ক্লার্ক, হোয়াইটের ব্ল্যাকের রাইট ইয়ে করার জন্য 20 বছর জেল কাটছে, দ্বীপে রেখে দিয়েছে তারে। হ্যাঁ, তো কি নিল? তারপরে সে রিকনসিলিয়েশন করছে, সবাই সরলভাবে সরল বিশ্বাসে তাদের অপরাধ স্বীকারে এক হয়েছে, এখন তাউল হয়ে গেছে। এটা নাই, কারণ পলিটিক্স থিওরি তো আলাদা। আমাদের দেশে পলিটিক্স যারা করে, পলিটিক্সের তত্ত্ব যদি আলাদা থাকে, রিকনসিলিয়েশন কি করবেন? দুই পথের যাত্রী হলে এক পথে আনবেন কি করে বলেন? এটা প্লেনে চলে যাচ্ছে আর একজন ব্যাটারি চালিত রিক্সায় যাচ্ছে, এটা দুটি আকাশ দিয়ে উঠবে? উঠবে না তো। সুতরাং আপনাকে যতক্ষণ পর্যন্ত, কিন্তু একটা জায়গায় এক হতে হবে যে জাতি যদি গঠন করা যেত, জাতীয় ইস্যুতে অন্তত একমত হওয়া উচিত ছিল। জাতির জন্য কোনটা ভালো মন্দ, ভালোটার পক্ষে থাকবো, মন্দটার পক্ষে থাকবো না, ভেরি ফ্র্যাঙ্ক। কিন্তু ধরেন এটা যদি উদাহরণ দেন, যেমন উদাহরণ দেই, ধরেন সংসদ আছে, আপনার হাইকোর্টে একটা রায় হলো, সেটা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট যে আপিল করছিল হাইকোর্টের বিরুদ্ধে, আপিল খারিজ করে দিল। ওখানে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, 7 অনুচ্ছেদ, 7-এর ক, খ, এগুলো সব বাতিল করে দিল, বাকিটা আপনার সংসদের কাছে ছেড়ে দিছে। এখন বলে যে ওই জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে, তাহলে বলেন সুপ্রিম কোর্টের আদেশ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটা অন্য প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি। ঠিক অন্য প্রসঙ্গ না, একই প্রসঙ্গ। মাহবুব ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা করতে চাই। এই যে এই জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে, বিরোধী দলের দাবি এভাবে চলতে হবে। বিরোধী দলের এক নেতা বলতেছে যে শেখ হাসিনার ইস্যু আপনার সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা জানছি যে ভারত মানে আপনার তারেক রহমান সাহেবকে ওখানে ইনভাইট করতে যাচ্ছে, এবং সেখানে তার ভ্রমণের একটা ব্যাপার, মানে সফরের একটা বিষয় মোটামুটি আমরা ভারতীয় মিডিয়ায় দেখলাম যে প্রায় নিশ্চিত এই মাসের শেষ দিকে হতে যাচ্ছে। তো এই সময়ে এই নাহিদ ইসলাম যে বলতেছে যেতে পারবে না, এখন কি হবে? আসলে গেলে কি আমাদের খুব ক্ষতি হবে অথবা অনেক লাভ হবে?
আপনি এটাকে কিভাবে দেখছেন? তার আগে একটু আধা মিনিট, সেটা হচ্ছে যে দেখেন বিচারালয়ে যে মব হয়েছে না, সেই মবিরদেরকে যখন আইনের আওতায় আনা হয় নাই তখন বোঝা গেছে গভর্নমেন্টের অ্যাটিটিউড কি, হ্যাঁ, মানে মবিস্টদের ব্যাপারে। এবং এই যে 32 নম্বরে যে এগুলো হচ্ছে না, প্রতিবারই তো হচ্ছে, এটা কখনো দূর হবে না। দূর হবে কখন? বঙ্গবন্ধু সম্পর্কে সরকারের অ্যাটিটিউডের পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা হবে না। এই 32 নম্বর কি স্বৈরাচারের আতুর ঘর, নাকি এই 32 নম্বর স্বাধীনতা আন্দোলনের আতুর ঘর, সেইটা যতক্ষণ পর্যন্ত সেটেল না হবে ততক্ষণ পর্যন্ত 32 নম্বরে এগুলো চলতে থাকবে। এখন পর্যন্ত এটার স্বৈরাচারের আতুর ঘর, এইটাকে স্বাধীনতা আন্দোলনের আতুর ঘর যতক্ষণ পর্যন্ত সরকার না বুঝবে ততক্ষণ পর্যন্ত এগুলো চলতে থাকবে এবং এগুলি সরকার অ্যালাউ করবে। আচ্ছা, এখন আমি বলতেছেন না, প্রথম কথা হচ্ছে এই যে নাহিদ সাহেব বলো না, এখন ইউনূস সাহেব যে ইন্ডিয়া যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছিলেন, তখন তো উনি কিছু বললেন না। এবং একটা সাইড লাইনে তো আমরা দেখলাম ইউনূস সাহেব ব্যাংককে বোধহয় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন, অনেক দ্যানদর করে, অনেক ওয়েট করে, অপেক্ষা করে, হ্যাঁ, তখন তো কিছু বললেন না। এখন তারেক রহমানের ব্যাপারে এত কেন? তখন বলতেন যে আপনি কেন এরকম পাগল হয়ে গেলেন ইন্ডিয়া, মানে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার জন্য। এখন বলতেছেন তারেক রহমানকে যাওয়া উচিত, অবশ্যই তাকে যেতে হবে। কারণ হচ্ছে ডিপ্লোমেসিতে আমি একটু জ্ঞান দেই আমাদের ডিপ্লোম্যাটদের, সেটা হচ্ছে ডিপ্লোমেসির কয়েকটা বেসিক জিনিস আমি বলি। প্রথমটা হচ্ছে কোয়াইট ডিপ্লোমেসি ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান পাবলিক ড্রামা। শান্ত কূটনীতি পাবলিক ড্রামার চাইতে বেশি কার্যকর। আমরা 5ই আগস্টের পর থেকে ড্রামা করছি, পাবলিক ড্রামা, মেলো ড্রামা করছি। 7 সিস্টার উড়াই দিব, তো বলে ইন্ডিয়ার শাড়ি পরাচ্ছি, তো পণ্য বর্জন, তো এইটা ড্রামা। কিন্তু শান্ত ডিপ্লোমেসি আমরা করি নাই। এইটা আমাদের করতে হবে, শান্ত ডিপ্লোমেসি আমাদের করতে হবে, ড্রামা করে কোনো লাভ হবে না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ডিপ্লোমেসির একটা কথা আছে, সেটা হচ্ছে সেইং নাইস ডগি, হ্যাঁ, বিফোর ইউ ফাইন্ড এ রক। এটা খুবই সুন্দর। মানে আমার যে বিপক্ষ আছে না, তাকে সবসময় বলতে হবে ইউ আর নাইস। ডগি হচ্ছে ডগের একটা কিউট নাম, আদরের নাম আর কি। তো বলছে নাইস ডগি, তুমি খুব আদরের কুকুর, হ্যাঁ, আনলেস ইউ ফাইন্ড এ রক। তাকে মানে স্ট্রাইক ব্যাক করার জন্য যতক্ষণ পর্যন্ত তুমি পাথর না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বলতে হবে নাইস ডগি, নাইস ডগি, ঠিক আছে? যখন তুমি পাথরটা পেয়ে যাবে তখন তুমি মারবা, ঠিক আছে? এটা ডিপ্লোমেসির একটা আছে। এবং আরেকটা জিনিস আছে, আপনি যদি ন্যাস্টিয়েস্ট ডিপ্লোমেসি করতে চান সেটা করতে হবে নাইসেস্ট ওয়েতে। ইফ ইউ ওয়ান্ট টু ডু ন্যাস্টিয়েস্ট ডিপ্লোমেসি ইউ হ্যাভ টু ডু ইট ইন এ নাইসেস্ট ওয়ে। খুব সুন্দরভাবে আপনার আপনার পারপাসটা সার্ভ করতে হবে। আপনার একটা হচ্ছে যে 2টা দেশের মধ্যে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ডিসপিউট আছে, তাই না? অনেকগুলো ডিসপিউট আছে। আরেকটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় কতগুলি আচার আছে। যেমন ধরেন চায়নার সাথে ইন্ডিয়ার না, অরুণাচলে কি হচ্ছে, চায়না করতেছে না, ইনস্টিগেট করতেছে না, হ্যাঁ, এই যে লাদাখ টাদাখ ইত্যাদি, কিন্তু ব্রিক্সে তো সব একসাথে হবে, রাইট? চায়না ইন্ডিয়া ব্রিক্সের মেম্বার না, কিন্তু ওইদিকে তো আবার গ্যাঞ্জাম আছে, আমাদের মতো বর্ডারে গ্যাঞ্জাম আছে না। আচ্ছা, তাইলে দেখেন ইরান এবং আমেরিকার যখন যুদ্ধ চলতেছে তখন ভিয়েনাতে হয় নাই, 2 দেশের মধ্যে আলোচনা হয় নাই, হয়েছে কি? আলোচনা হয়েছে। আচ্ছা, কেনেডি কাজ হয় নাই, আচ্ছা কাজ হয়নি সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, কেনেডি চুক্তি হয়েছে, দেখেন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যে বৈরিতা সম্পর্ক ছিল, তারপরও কেনেডি এবং ক্রুশ্চেভের যে ডায়ালগটা, এটা ইতিহাসে একটা বড় ধরনের ডায়ালগ। এদিকে যুদ্ধ আছে, আমেরিকা বলতেছে যে কিউবাতে অ্যাটাক করবে, সোভিয়েত ইউনিয়ন বলছে নো, এটা করা যাবে না। 62 যে কেনেডি, আলাপ আলোচনা তো হচ্ছে, কিন্তু আবার ওদিকে বৈরিতা আছে। আলাপ আলোচনাটা অসুবিধার কোন জায়গায়? আমি কতটা গেইন করব, কতটা লস করবো, সেটা পরের ব্যাপার, তাই না? ফলে ইন এনি অ্যানালিসিস, ইন এনি জাস্টিফিকেশন, আমার মনে হয় কি বলে যে তারেক রহমানের যাওয়া উচিত। এবং এই থিওরিতে মাইন ইজ মাইন, ইয়োর্স ইজ নেগোশিয়েবল। আমারটা আমার, তোমারটা নেগোশিয়েবল, তোমারটা আমি নেগোশিয়েট করবো, ঠিক আছে? এই থিওরিতে থাকা যায়, মাইন ইজ মাইন, রাইট, ইয়োর্স ইজ নেগোশিয়েবল, তাইলে এই মতো নিয়ে যাওয়া উচিত।
কথা বলা উচিত, এবং কি কি জিনিস ঝুলে আছে আমাদের। দেখেন ইন্ডিয়ার সাথে এগুলি করে কোনো লাভ নাই, তাই না? এটা বিগার নেইবারিং কান্ট্রি, আপনার বুঝতে হবে এটা। ইন্ডিয়াকে ইনস্টিগেট করে, ইন্ডিয়াকে ইরিটেট করে আপনি তো রুল করতে পারবেন না। হ্যাঁ, মুখে যতই আমরা বলি না কেন। হ্যাঁ, তো ফলে এই পাবলিক ড্রামার দিন শেষ করা উচিত। হ্যাঁ, জি, আমি একটু আজিজ ভাইয়ের যাই। মাহবুব ভাইয়ের কথা শুনলাম। মাহবুব ভাইয়ের শেষ কথা, মাহবুব ভাইয়ের মানে সারা জীবনের অবস্থান হলো পাটগ্রামে। পাটগ্রাম থেকে উনি এসেছেন। পাটগ্রাম হলো ভারতের সঙ্গে আমাদের একদম সীমান্তবর্তী একটা এলাকা। কাজে উনি কিন্তু এই বৃহৎ প্রতিবেশীর কি জ্বালা অথবা কি মধু, এটা উনি ওনার মতো করে উনি বুঝেছেন। আপনার কি মনে হয় যে এই যে এইটা আপনার না, এই যে কিন্তু সফরটা আমার সম্ভাব্য? বক্তব্য কামাল ভাই যেটা বললো, জি। yours is your, mine is mine. mine is mine, Yours yours is is negotiable. আমার কথা হলো yours is yours, mine is mine. আমার কথা হচ্ছে যে ধরেন দি হিন্দুতে লেখছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি বলছে যে আমাদের সাথে যেসব জায়গায় ডিসপিউট আছে সেই জায়গায় নেগোশিয়েট করা উচিত। রাইট। ভারত সেটা করছে না। আর কামাল ভাইয়ের আরেকটা কথায় আমি আপত্তি করি যে বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। রাইট। মালদ্বীপ থেকে হাত গোটায় আসছে না ভারত। দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে সম্পর্ক আছে? নেপালের সঙ্গে পায় নাই। নেপালের সঙ্গে, নেপালে তো আমি গেছি কাঠমান্ডুতে, ওই হিন্দুত্ববাদী দেশ সে। তরুণরা ক্ষমতা আসার পরে হাত গোটায় চলে গেছে না, ভারতের কথা শোনে না। আমার পয়েন্ট আপনি মিস করে গেছেন। আমি বলতেছি যদি ইরিটেশনের সম্পর্ক থাকে সেইটা আমাদের না, এই পলিটিক্যাল স্টেবিলিটির জন্য ক্ষতিকর না, ওটা আমি এগ্রি করি। ইরিটেটেড করবেন কেন? আরেকজনকে ডিপ্লোমেসি করেন। যেমন ধরেন আমাদের দেশে সে কেন্দ্রীয় মন্ত্রী অ্যাম্বাসেডর বানাই দিছে, সে এসে তারেক রহমানের সাথে দেখা করতে দৌড়ায় ইন্ডিয়া গেছে। যা আমার কাছে যেটা মনে হয়েছে, ঘোষণা না আসলেও একটা ব্রিক্সের দাওয়াত আর অনেক আগেই রাষ্ট্রীয় সফরের দাওয়াত ছিল। ব্রিক্সের দাওয়াতের সময় প্রধানমন্ত্রী লেখে নাই কিন্তু, অর্থাৎ এখানে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হয়েছে। দুই, এখানে শেখ হাসিনা বক্তৃতা দেওয়া নিষেধ করছে, বক্তৃতা ঠিকই দিছে। এটা তো ওখানে বিশ্বে বড় দেশের ভিতরে একমাত্র ভারতে গদি মিডিয়া আছে, গদি অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুগত সাংবাদিক আছে। হ্যাঁ, সেখানে কথা বলছে। আমার কথা হলো যে দালাই লামা বহুদিন ধরে আছে, চিন্তা ফেরত নিতে পারে না। তো তুমি তো দেখো, আরে শেখ হাসিনা না আসলেও কোনো ক্ষতি নাই তো, এটা নিয়ে তো তার জন্য ভারতে যাইতে পারবে না তার মানে কি? আমার কথা হচ্ছে যেগুলো নেগোশিয়েবল, যেগুলো আমার প্রাপ্য, সেই অধিকারগুলো তো ভারতে ওই দি হিন্দুতে লেখছে এবং পররাষ্ট্র সংসদীয় কমিটি বলছে ওটা সমাধান করুক। যেমন তিস্তা চুক্তির কথা বলছে, গঙ্গা